তোমাদের দ্বিতীয় যে প্রশ্ন সেটি হলো জমি জরিপ এবং রাজস্ব নির্ণয়ের ক্ষেত্রে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির পদক্ষেপগুলির একটি তালিকা তৈরি করো। তোমরা এর উত্তরটি কোথায় পাবে? এর উত্তরটি পাবে তোমাদের বইয়ের 48 নম্বর পাতাতে। এই দেখো, জমি জরিপ ও রাজস্ব নির্ণয়। প্রথমত আমরা একটু দেখি কেন জমি জরিপ করার প্রয়োজনীয়তা দেখা দিল। তোমরা জানো 1764 খ্রিস্টাব্দে বক্সারের যুদ্ধে মীর কাসিম পরাজিত হয় ইংরেজদের কাছে এবং 1765 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ করে। দেওয়ানি লাভ করার অর্থ কি? রাজস্ব আদায়ের অধিকার অর্জন করা। যখনই তারা রাজস্ব আদায়ের অধিকার অর্জন করল তখনই বাংলার জমিগুলোর জরিপ করার প্রয়োজনীয়তা দেখা দিল। এবার তোমাদের মনোপ্রশ্নে আসতেই পারে, জরিপ করা কথাটির অর্থ কি? জরিপ করা মানে জমির গুণাগুণ বিচার করা, অর্থাৎ জমিটি কত ভালো মন্দ সেটি নির্ধারণ করা। সেই ভালো মন্দ অনুযায়ী জমি থেকে রাজস্ব তুলতে হবে। যে জমি বেশি ভালো সেই জমির বেশি রাজস্ব হবে, যে জমি তুলনামূলকভাবে কম ভালো সেই জমি থেকে কম রাজস্ব নিতে হবে। ফলে কি হলো, বক্সারের যুদ্ধে যখন মীর কাসিম পরাজিত হলেন এবং 1765 খ্রিস্টাব্দে কোম্পানি যখন দেওয়ানির অধিকার পেল, তখন তারা রাজস্ব আদায়ের অধিকারের সাথে সাথে জমি জরিপ করার ব্যবস্থা করলো, কারণ সেই অনুযায়ী তারা রাজস্ব নির্ণয় করতে পারবে। প্রথমে কি করলো, 1770 খ্রিস্টাব্দে মুর্শিদাবাদে একটি কমিটি গঠন করা হলো। কমিটির কি নাম দেওয়া হলো? কন্ট্রোলিং কাউন্সিল অফ রেভিনিউ। তাছাড়া কি হলো, আরও একটা বোর্ড তৈরি করা হলো, রেভিনিউ বোর্ড তৈরি করা হলো। তার নাম কি? কমিটি অফ রেভিনিউ। পরে 1786 খ্রিস্টাব্দে এই কমিটি অফ রেভিনিউকে নতুন করে সাজিয়ে নেওয়া হলো এবং তার নাম দেওয়া হলো বোর্ড অফ রেভিনিউ। এবং এই বোর্ড অফ রেভিনিউকেই রাজস্ব সংক্রান্ত বিষয় দেখাশোনা করার দায়িত্ব দেওয়া হলো। এবার আমরা আলোচনা করব ইজারাদারি ব্যবস্থা নিয়ে। এই ইজারাদারি ব্যবস্থা কি? ইজারা কথাটির অর্থ হলো ভাড়া দেওয়া বা লিজ দেওয়া। কোম্পানি কি শুরু করলো? কোম্পানি তার জমিগুলোকে 1 বছরের জন্য লিজে দিত। কাকে লিজে দিত? যে সর্বোচ্চ রাজস্ব দিতে রাজি হতো সেই ব্যক্তিকে। কিভাবে ঠিক করা হতো? এর জন্য নিলাম করা হতো। অর্থাৎ কিনা কোম্পানি নিলামের মাধ্যমে তার জমিকে 1 বছরের জন্য লিজে দিত। এই যে ব্যবস্থা শুরু হলো তাকে বলা হলো ইজারাদারি ব্যবস্থা। প্রথমে এই জমিগুলোকে 1 বছরের জন্য দেওয়া হতো, তাই এই ব্যবস্থাকে বলা হতো একশালা বন্দোবস্ত। ওয়ারেন হেস্টিংস 1772 সালে কি করলেন? তিনি এই একশালা বন্দোবস্তকে পরিবর্তন করে 5 শালা বন্দোবস্ত করলেন। অর্থাৎ কিনা প্রথমে যে জমি 1 বছরের জন্য লিজ দেওয়া হতো সেই জমি এখন 5 বছরের জন্য লিজ দেওয়া শুরু হলো। এই শালা কথাটির মানে হলো সাল। 1 শালা মানে হচ্ছে 1 বছর, 5 শালার কথাটির মানে হলো 5 বছর। কিন্তু একটা সমস্যা দেখা দিল। এই যে 5 বছরের জন্য ইজারাদাররা জমি নিলেন সর্বোচ্চ রাজস্ব দেওয়ার অঙ্গীকার করে, তারা যে পরিমাণ রাজস্বের অঙ্গীকার তারা করেছিল, অর্থাৎ তারা কোম্পানিকে যে পরিমাণ রাজস্ব দিতে রাজি হয়েছিল সেই পরিমাণ রাজস্ব তারা জমি থেকে সংগ্রহ করতে পারত না বা কৃষক থেকে সংগ্রহ করতে পারত না। ফলে তাদের ক্ষতি হতো। ফলে তারা কি করত? কৃষকদের উপরে অত্যাচার করত বা কখনো কখনো ইংরেজ কোম্পানিকে, ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে রাজস্ব দিতে অস্বীকার করত। তাই কি করা হলো,
1790 খ্রিস্টাব্দে ওই পাঁচশালা বন্দোবস্তকে, অর্থাৎ 5 বছরের জন্য যে জমি নিলামে দেওয়া হতো, সেই জমিকে 10 বছরের জন্য নিলামে দেওয়া শুরু হলো, যে ব্যবস্থার নাম হচ্ছে 10 শালা বন্দোবস্ত। এখানে কি সুবিধা হলো? এবার থেকে যে ইজারাদার বা জমিদার যারা এই জমিগুলো নিতেন নিলামে রাজস্ব দেওয়ার অঙ্গীকার করে, তারা ওই 10 বছরের জন্য জমির মালিকানা পেলেন। ফলে তাদের হাতে একটা দীর্ঘ সময় তাদের কাছে এলো। তারা একদিকে জমির উন্নতির দিকে নজর দিতে পারতেন, এবং তাদের যে রাজস্ব দেওয়ার যে অঙ্গীকার, যে পরিমাণ রাজস্ব দিতে তারা ইংরেজদেরকে রাজি হয়েছিল, ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে রাজি হয়েছিল, সেই রাজস্ব আদায়ের জন্য তারা ব্যবস্থা নিতে পারতেন। কিন্তু তাতেও সমস্যা মিটল না। ফলে 1793 খ্রিস্টাব্দে লর্ড কর্নওয়ালিস যখন গভর্নর জেনারেল হয়ে আসেন, আসার পরে 1793 খ্রিস্টাব্দে তিনি এই 10 শালা বন্দোবস্তের পরিবর্তন করে নিয়ে চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন। অর্থাৎ কিনা এবার থেকে ওই জমিগুলোকে ততদিন জমিদাররা ভোগ করতে পারবেন যতদিন না তারা নির্দিষ্ট সময়ে তারা ওই জমির যে রাজস্ব তারা দিতে পারবেন, ততদিন তারা ওই জমি ভোগ করতে পারবেন বা জমিদারি ভোগ করতে পারবেন। সুতরাং নতুন যে ব্যবস্থা চালু হলো, সেই ব্যবস্থার নাম হলো চিরস্থায়ী বন্দোবস্ত। কত খ্রিস্টাব্দে চালু হলো? 1793 খ্রিস্টাব্দে। কে শুরু করলো? লর্ড কর্নওয়ালিস। তাহলে আমরা ইজারাদারি ব্যবস্থা থেকে জানতে পারলাম, প্রথমে ছিল একটি 1 বছরের জন্যে, যাকে আমরা বলছি একশালা বন্দোবস্ত। পরবর্তীকালে এটা 5 বছরের জন্য দেওয়া হতো, যেটি কিনা শুরু করেছিলেন ওয়ারেন হেস্টিংস 1772 খ্রিস্টাব্দে, যাকে আমরা বলছি 5 শালা বন্দোবস্ত। 1790 সালে সেই 5 বছরের বন্দোবস্তকে পরিবর্তন করে করা হলো 10 বছরের বন্দোবস্ত, যাকে আমরা বলছি 10 শালা বন্দোবস্ত। এবং অবশেষে 1793 খ্রিস্টাব্দে চিরস্থায়ীভাবে দেওয়া হলো, যাকে আমরা বলছি চিরস্থায়ী বন্দোবস্ত, যেটি করেছিলেন লর্ড কর্নওয়ালিস। তাহলে এই যে প্রশ্নের উত্তরটা আমরা দেখলাম, আমরা যে প্রশ্নটা ছিল জমি জরিপ ও রাজস্ব নির্ণয়ের ক্ষেত্রে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির পদক্ষেপগুলি নিয়েছিল, তার একটা তালিকা তৈরি করতে। তাহলে আমরা প্রথমে লিখব, কিভাবে লিখব? আমরা প্রথমে লিখব আমরা 1770 খ্রিস্টাব্দে যে কন্ট্রোলিং কাউন্সিল অফ রেভিনিউ তৈরি হয়েছিল তার কথা লিখব। তারপরে লিখব 1786 খ্রিস্টাব্দে বোর্ড অফ রেভিনিউ এর কথা লিখব। এরপরে আমরা ইজারাদারি ব্যবস্থা নিয়ে লিখব। সেখানে আমরা 1 শালা বন্দোবস্ত, 5 শালা বন্দোবস্ত, 10 শালা বন্দোবস্ত এবং শেষে যে চিরস্থায়ী বন্দোবস্ত হয়েছিল সেইগুলি কারা এবং কত খ্রিস্টাব্দে করেছিল, এগুলো পরপর লিখব আমাদের খাতায়। বোঝা গেছে?